নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 10ই জানুয়ারি, মার্কেট বন্ধ শনিবার। সুতরাং আজকের আমরা আলোচনা করব কয়েকটা ভাগে। এক, আপনারা তো বুঝতেই পারছেন সবাই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে কি কি ধরনের ভূ রাজনৈতিক গণ্ডগোল আরও বেশি করে বৃদ্ধি পেতে চলেছে, সেটা নিয়ে একটা আলোচনা। 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্প কেন এরকম করছেন এবং তার ফলে ভারতের রাজনীতি বা ভারতের অর্থনীতিকে তিনি কি বলির পাঁঠা হিসাবে ট্রিট করার চেষ্টা করছেন, এইটা 2 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর যেটা দাঁড়াচ্ছে যে যদি তর্কের খাতিরে ধরেই নি যে যতক্ষণ না ট্রাম্প মনে করছেন ততক্ষণ ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট হওয়া সম্ভবপর না, সেটা হাওয়ার্ড লুটনিকের বিগতকালের মন্তব্য থেকেই আমরা বুঝতে পেরে গেছি। অর্থাৎ এই মুহূর্তেও ডোনাল্ড ট্রাম্প অন্তত এই ট্রেড ফাইনালাইজ করার মতন মুডে নেই। সুতরাং এই যে ট্যারিফ হয়ে রয়েছে সেটা যথেষ্ট আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো, বিশেষত যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে, সেগুলো অলরেডি চাপে রয়েছে। কিন্তু তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষের শেয়ার বাজার দিনের পর দিন কেবলমাত্র পতন দেখেই চলবে? উত্তর হচ্ছে না। এরকম সমস্যা মাঝে মধ্যেই আসবে। মাঝে মধ্যেই শেয়ার মার্কেটে আমরা 10 থেকে 20% আমরা কারেকশন দেখব, হয়তো বা 10 থেকে 12 বছরে একবার 50 থেকে 60% গোটা বছরে কারেকশন দেখব। অন্তত ভারতীয় শেয়ার বাজারের ইতিহাস তাই বলে, আমেরিকার শেয়ার বাজারের ইতিহাস তাই বলে, বিশ্ব বাজারের ইতিহাস তাই বলে। সুতরাং এখন যে কারেকশন হচ্ছে সেখানে তো বলতে গেলে আমরা সর্বকালীন উচ্চতাতেই বিগত কয়েকদিন আগে ছুঁয়েছি। সেখান থেকে নিফটি কতখানি কারেকশন এসছে? মাত্র 2.7%। রিলায়েন্স তো তার লাইফ হাই ছুঁয়ে গেছিল, সেখান থেকে কতটা কারেকশন এসছে? মাত্র 8%, অর্থাৎ কিচ্ছু নয়। এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যেটা অত্যন্ত চড়া বাজার দরে ট্রেড করছিল, হ্যাঁ সেখানে কারেকশন এসছে, কোনোটা 30%, কোনোটা 40%, কিন্তু তা সত্ত্বেও সমস্ত মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি দারুণ ফেয়ার ভ্যালুয়েশনে চলে এসছে এমনটিও মনে করার কোনো কারণ নেই। কারণ এখনো বহু নামি দামি ভালো গোত্রের কোম্পানি তারা এখনো চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছে। তর্কের খাতিরে যদি ধরে নিই যে রাশিয়ান স্যাংশন বিল সেটা কংগ্রেসে পাস হয়ে গেল, সেটা ল হিসেবে অনুমোদিত হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এমন ক্ষমতা এলো যে ইচ্ছা করলেই তিনি 500% ট্যারিফ যে কোনো বিদেশি এক্সপোর্টের ওপর তিনি বসাতে পারেন। সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ এবং তাদের পণ্যর মধ্যে কয়েকটা ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও তো সেক্টর থাকবে যে সেক্টরগুলো এই বিশ্ব জুড়ে যে গোলযোগ বা গন্ডগোল চলছে তার দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে না, 1 নম্বর। 2 নম্বর, ট্রাম্প যে ধরনের ট্যারিফ বসাচ্ছেন সেটার দ্বারাও মারাত্মকভাবে প্রভাবিত হবে না। বরঞ্চ এটা বলা চলে যে বিশ্বজুড়ে যত ভূ রাজনৈতিক গন্ডগোল বৃদ্ধি পাবে তখন অন্তত এরকম সেক্টরও থাকবে ভারতবর্ষে বা আছে যেটা উত্তরোত্তর অ্যাপ্রিসিয়েট করতে পারে। হচ্ছে ভারতবর্ষকে কি বলির পাঁঠা করার চেষ্টা করছে আমেরিকা? উত্তর হচ্ছে এক কথায় হ্যাঁ। এবং যা করা হচ্ছে ডেলিবারেটলি ভাবনা চিন্তা করেই করা হচ্ছে। কেন? তার কারণ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নিজের ওপর যে ফোকাস রয়েছে সেটা আপ্রাণ চেষ্টা করছেন সরিয়ে দেবার। 2 নম্বর, তার সামনেই মিড টার্ম ইলেকশনস রয়েছে যেটা তাকে জিততেই হবে। সুতরাং তার দল বা তার পার্টি যদি ইলেকশন না জিততে পারে, ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করছেন যে তার ইমপিচমেন্ট হতে পারে। এরকম প্রথমবার নয়, ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট এর প্রচেষ্টা হয়নি, দুবার ইমপিচমেন্ট হয়েছে, যদিও সেটা সফল হয়নি। সফল হওয়ার জন্য 2/3 অংশ সাপোর্ট লাগতো। সুতরাং এইবার পাবলিক সেন্টিমেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের যারা কংগ্রেসম্যান তাদের বিরুদ্ধে প্রভূতভাবে খারাপ হয়ে রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন বা তাদেরকে টার্গেট করছিলেন মাগা সাপোর্টারদের মাধ্যমে। নম্বর, এবং ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন কিছুই করবেন না, তার কারণ তাদের উদ্দেশ্যটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে ফোকাস ঘুরিয়ে দেওয়া। কেন? তার কারণ এপস্টিন ফাইলস, যেখানে শিশুদের ওপর মারাত্মক অত্যাচার করা হয়েছে বলে এই এপস্টিন ফাইলসে মেনশন করা রয়েছে এবং সরাসরি ফটোগ্রাফ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নাম সেখানে জড়িয়ে আছে। এবং ভূতপূর্ব আরেকজন প্রেসিডেন্ট
বিল ক্লিন্টনের ছবি সেখানে রয়েছে। তাছাড়া এরকম বহু বিখ্যাত ব্যক্তিত্ব তাদের নাম অব্দি জড়িয়ে গেছে এই এপস্টেইন ফাইলসের মাধ্যমে। সুতরাং সেটা থেকে তিনি হাত ঝাড়ার চেষ্টা করছেন আপ্রাণ। সুতরাং তিনি ভেনেজুয়েলা আক্রমণ করে ফেললেন। এখন তার টার্গেট হচ্ছে যে তিনি গ্রিনল্যান্ড নিয়ে যে আরম্ভ করেছেন, অর্থাৎ দেশের মধ্যে একটা জাতীয়তাবাদী হাওয়া তোলার চেষ্টা করছেন, যার ফলে মানুষের মন আমেরিকামুখী হয়ে যায় এবং তিনি তার দিক থেকে সম্পূর্ণ বিদ্বেষ সরিয়ে দিয়ে তার প্রতি মানুষের সমর্থন তিনি জোগাড় করতে পারেন। ফলে গ্রিনল্যান্ডকে তিনি বলছেন যে গ্রিনল্যান্ডের লোক কি ভাবলো না আমার কিছু যায় আসে না, আমি ছলে বলে কৌশলে যে করেই হোক আমি গ্রিনল্যান্ড দখল করব। প্রাথমিকভাবে তিনি অফার দিয়েছিলেন এর আগে, কয়েক বছর আগে, যে গ্রিনল্যান্ডের মানুষকে প্রত্যেকজনকে $1,00,000 তিনি দিয়ে দেবেন এবং তার বিনিময়ে তিনি গ্রিনল্যান্ডকে আমেরিকার করে নেবেন। এখন তিনি বলছেন যে টাকা ফাঁকার কথা জানি না, যদি প্রয়োজন হয় আমার ফোর্স পাঠাবো, তার কারণ রাশিয়া এবং চীনের ডিস্ট্রয়ার্স এবং সাবমেরিন সেখানে উঁত পেতে বসে আছেন, আমি না নিলে ওরা গ্রিনল্যান্ড নিয়ে নেবে। অর্থাৎ কোনো দেশের সার্বভৌমত্ব সম্বন্ধে তার ন্যূনতম রেসপেক্ট তো নেই। 3 নম্বর খেয়াল করে দেখুন, তিনি সমস্ত জায়গায় কানাডার প্রতি বিষোদ্গার করছেন, বলছেন যে এটা 51st স্টেট হিসাবে আমি এটাকে অধিগ্রহণ করব। মেক্সিকোকে বলছে যে কোনো দিন তোমাকে আক্রমণ করব, কারণ তোমাদের এখান থেকে নিষিদ্ধ মাদক পদার্থ আমাদের দেশে ঢুকছে। 2 নম্বর। 3 নম্বর, কিউবাকে তিনি অ্যাটাক করবেন বলেছেন। 4 নম্বর, কলম্বিয়াকে তিনি অ্যাটাক করবেন বলেছেন। অর্থাৎ না জানি কত দেশকে তিনি অ্যাটাক করবেন। অর্থাৎ অ্যাট আ ব্রিঙ্ক অফ ডিজাস্টার আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। জেনে রাখুন এই জিওপলিটিক্যাল টেনশনগুলো খুব সাধারণ টেনশন নয়। এছাড়া ইরানকে তিনি আক্রমণ করবেন বলে বসে আছেন। এখন টার্গেটটা প্রথম কে আমরা কেউ জানি না, হতে পারে গ্রিনল্যান্ডের কথা বারবার বলে তিনি ইরানকে আক্রমণ করে দিলেন, বা কলম্বিয়াকে বারবার আক্রমণ করার কথা বলে তিনি হয়তো কিউবাকে আক্রমণ করে দিলেন, আমরা কেউ জানি না। কিন্তু ডেফিনেটলি একটা তার মেথড ইন ম্যাডনেস তো অবশ্যই রয়েছে। একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হয়ে আছে, 3টে শক্তি ইমার্জ করছে এবং ডোনাল্ড ট্রাম্প চাইছেন, ঠিকই শুনছেন, ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে 3টে শক্তি একসঙ্গে অপারেট করুক। একটা আমেরিকা, যারা নর্থ আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলছি, যারা নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার সমস্ত ভূখণ্ড কন্ট্রোল করবে, তাদের ন্যাচারাল রিসোর্সেস কন্ট্রোল করবে, তাদের মানুষকে কন্ট্রোল করবে। 1। 2 নম্বর, তিনি লিটারালি বকলমের চায়নাকে ছাড় দিয়ে দিয়েছেন, যা খুশি করো তোমরা তাইওয়ানকে নিয়ে, তো তাইওয়ানকে প্রোটেকশন আমরা দেবো না, কোনো খরচ করবো না, তোমরা তাইওয়ান নিতে হলে নাও। এইটা হচ্ছে ট্রাম্পের মনোভাব। 3 নম্বর, রাশিয়ার হাতে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে তুলে দিতে চাইছেন, বারবার বলছেন নেটো ছেড়ে বেরিয়ে আসবো, নেটো দেশগুলোকে আক্রমণ করার কথা তিনি বলছেন। অর্থাৎ নেটো থাকবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এবং রাশিয়াকে বলছেন তোমরা যা ইচ্ছে তাই করো ইউরোপকে নিয়ে, আমার কোনো মাথা ব্যথা নেই। মানে এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের জন্য কিন্তু বিপদ। একদিকে আমেরিকা রয়েছে, অন্যদিকে চীন রয়েছে। চীন যতই এখন আমাদের বন্ধুর মতন ব্যবহার করুক না কেন, চীন আদপে আমাদের শত্রু, কিন্তু তার থেকেও বেশি বড় শত্রু কিন্তু আমেরিকা, যারা বন্ধুর ভাব করে পেছন থেকে কিন্তু আঘাত করে থাকে। সেটা চিরকালীন সব দেশের জন্যই সত্যি। এইবার এই যে রেজিম চেঞ্জের কথা আমরা বলছিলাম, 1947-এর পর থেকে মানে এখনো অবধি প্রায় 70টার বেশি রেজিম চেঞ্জ আমেরিকা করিয়ে ছেড়েছে, এটা প্রমাণিত সত্য। এবার চলে আসি যে নেগেটিভ ইম্প্যাক্ট কোনগুলো আমাদের ক্ষেত্রে, কোনগুলোর ক্ষেত্রে হবে। আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলোর ক্ষেত্রে হবে সেটা ডেফিনেটলি ইনফরমেশন টেকনোলজি, ডেফিনেটলি আমাদের সামুদ্রিক খাদ্য যেটা আমরা এক্সপোর্ট করি, কিছুটা ফার্মা এখনো ফার্মাতে হাত দেয়নি, হাত দিলে সেটা আলটিমেটলি আমেরিকারই ক্ষতি হবে। এইগুলো, এবং তার মধ্যে স্টিল রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, জুয়েলারি রয়েছে, এবং অবশ্যই সেটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স গুড রয়েছে। এটার ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়েই চলেছে এবং কতদিন পড়বে আমরা জানি না। যদি এবার দেখুন, খেয়াল করে দেখুন, পজিটিভ ইম্প্যাক্ট কিছু সেই অর্থে খুব একটা কোনো কিছুই খুব একটা পড়বে না। কেবলমাত্র আমাদের দেশে যে কোম্পানিগুলো ইউনাইটেড স্টেটসে বিনিয়োগ করেছে অলরেডি এবং ভবিষ্যতে বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু আমেরিকাতে বসে বেনিফিটেড হবে। এর মধ্যে রিনিউয়েবল এনার্জি রয়েছে, সোলার পাওয়ার নিয়ে যারা কাজ করছে তাদের একটা ফ্যাক্টর রয়েছে, যারা আমেরিকাতে বসে ট্র্যাক্টর বা বাসেস তৈরি করছে বা অটো অ্যান্সিলিয়ারিজ তৈরি করছে, তারা কিছুটা বেনিফিটেড হবে। কিন্তু যেগুলো আমাদের মোটামুটি খুব একটা বেশি এফেক্ট করবে না, বরঞ্চ বলা যেতে পারে যেটা মোর অর লেস ইমিউন
মানে এই আমেরিকার এই ধরনের এক্সপোর্ট পলিসি বা এই ধরনের ট্যারিফ পলিসির থেকে তার মধ্যে ডেফিনেটলি যেটা রয়েছে সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা কনজিউমার স্টেপলস। বড় বড় কোম্পানি রয়েছে, মানে যারা কেক তৈরি করছে, বিস্কিট তৈরি করছে, সাবান তৈরি করছে, মাথার মানে চুলের তেল তৈরি করছে, যারা আটা বিক্রি করছে প্যাকেট করে, দুধ বিক্রি করছে, এরা রিলেটিভলি সেফ। ফার্মাসিউটিক্যাল মানে কোম্পানিজ, কারণ আমাদের দেশে একটা স্ট্রং ইন্টারনাল মার্কেট রয়েছে। নিঃসন্দেহে আমেরিকা বিশাল একটা এক্সপোর্ট, মানে আমাদের ফার্মা কোম্পানিজগুলোর জন্য একটা বড় এক্সপোর্ট ডেস্টিনেশন বটে। কিন্তু তাছাড়া বিশ্বে বহু দেশ, ইউরোপীয় দেশ, রাশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, সবাই কিন্তু আমাদের ওষুধ কিনে থাকে। এইটা মোর অর লেস ইমিউন। এছাড়া রয়েছে ইউটিলিটিস, আমাদের জল লাগবে, আমাদের ইলেকট্রিসিটি লাগবে, আমাদের গ্যাস লাগবে। সুতরাং এই জল, বিদ্যুৎ, গ্যাস ছাড়া আমাদের চলবে না। সুতরাং যেগুলো স্ট্রং পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, যেখানে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে, এই ধরনের কোম্পানিজ এরা মোরাললেস, এরা শেল্ড বা ইমিউন বলা যেতে পারে। টেলিকম, আপনারা নিশ্চয় কোভিডের সময় সবসময় খেয়াল করে দেখবেন যে কোভিডের সময় কোন কোন সেক্টরগুলো তারা চলেছিল, যেগুলো ছাড়া আমাদের কোনোভাবেই চলতো না। ওষুধ আপনারা খেয়াল করে দেখেছেন, ইনফরমেশন টেকনোলজি খেয়াল করে দেখেছেন, পাওয়ার বা ইউটিলিটিস খেয়াল করে দেখেছেন, ফাস্ট মুভিং কনজিউমার গুডস খেয়াল করে দেখেছেন, এবং ওষুধ তো বটেই। এই সেক্টরগুলো যদি কোভিডের সময় এদের ছাড়া যদি আমাদের না চলে, তাহলে বর্তমান যে অবস্থা একই আমরা বলতে পারি যে এদের ছাড়া ভারতবর্ষের মার্কেট বা ভারতবর্ষের কনজিউমারদের কিন্তু চলবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া টেলিকম তো ডেফিনেটলি আমাদের কমিউনিকেশন কিন্তু চালাতেই হবে, সুতরাং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেও সেটা মোর অর লেস ইমিউন। হেলথ কেয়ার সার্ভিসেস বলুন বা ডোমেস্টিক মানে যেটা ব্যাংকিং, সেক্ষেত্রে যেখানে রিটেল এক্সপোজার বেশি, সেটা অপেক্ষাকৃত বেশি শিল্ডেড। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু সর্বঘটে বর্তমান কালা, মানে তারা দুর্দিন আসলে তারা বেটার পারফর্ম করে। খেয়াল করে দেখবেন যে কোভিডের পরবর্তী সময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দারুণভাবে তাদের কিন্তু পলিসিস কেনা বৃদ্ধি হয়েছিল, মানুষ সচেতন হয়েছিলেন এবং ইন্স্যুরেন্সের দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছিলেন। এবং যে সেক্টরটা ইউজুয়ালি এই ধরনের জিওপলিটিক্যাল টেনশন থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু ডিফেন্স। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। সুতরাং গোটা বিশ্ব জুড়ে যত বেশি অশান্তি, তত ডিফেন্স কোম্পানিজগুলো বেশি বুস্ট আপ হয়। কারণ ভারতবর্ষ অলরেডি 80টার বেশি দেশে ডিফেন্স ইকুইপমেন্টস কিন্তু তারা সাপ্লাই করে থাকে এবং দিনের পর দিন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া সেফ হেভেন অ্যাসেট যেগুলো, অর্থাৎ মানে গোটা বিশ্ব জুড়ে অর্থনীতি যখন বিপদে পড়ে, তখন সোনা ইউজুয়ালি সেটা ইজ আ গুড মানে হেজিং অ্যাসেট হিসাবে ধরা হয়, যে কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের মায়া ত্যাগ করে সোনার দিকে অনেক অনেক বেশি ঝুঁকে পড়েছে। মানি কন্ট্রোল একটা নিউজ দেখছিলাম যে বিগত 4 বছরে ডলারের পরিমাণ সবচেয়ে, বা ট্রেজারি বিল, আমেরিকান ট্রেজারি বিলের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমিয়ে দিয়েছে, তার বিনিময়ে তারা সোনার দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছে। কিন্তু যেগুলো টেনশন একেবারেই ইগনোর করতে পারছে না, সেটা আইটি সার্ভিসেস, সেটা তো তার শেয়ার প্রাইসে রিফ্লেক্টেড। মেটালস এবং সাইক্লিক্যালস, অর্থনীতি ভালো করলে মেটাল ভালো করে, অর্থনীতি চাপে পড়লে মেটালস কিন্তু খারাপ করে। শিল্ড হিসাবে যে সেক্টরসগুলো অপারেট করতে পারে, সংক্ষেপে ফার্মাসিউটিক্যালস, ইউটিলিটিস, টেলিকম এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস। যতদূর মনে হচ্ছে যতক্ষণ না মিড টার্ম ইলেকশনসটা মাথার ওপর দিয়ে যাবে, ততক্ষণ ডোনাল্ড ট্রাম্প কিছুতেই এই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি করতে দেবেন না। এটা প্রায় এখন বোঝা হয়েই গিয়েছে। এই অবস্থায় ভারতবর্ষের মানে আমাদের বাঙালি বিনিয়োগকারীদের আমাদের চুপচাপ বসে থাকতে হবে, একদম সোজা কথা। মার্কেট নেগেটিভলি রিয়্যাক্ট একটা মানে সে জিওপলিটিক্যাল টেনশন বলুন বা অর্থনৈতিক সমস্যা বলুন, সব কিছুর ক্ষেত্রে সমস্ত অর্থনীতি একটা না একটা সময় বিপদে পড়ে, একটা দেশ বিপদে পড়ে, জিওপলিটিক্যাল টেনশন বৃদ্ধি পায়। কিন্তু সেইগুলো মাত্র কয়েকদিনের জন্য সেই ধরনের টেনশন সীমিত হয়, সেটা কিন্তু সেই ভীতি সহ্য করতে করতে মার্কেটগুলো অভ্যস্ত হয়ে ওঠে, বিভিন্ন অর্থনীতি অভ্যস্ত হয়ে ওঠে। আপাতত ফোকাস চুপ করে বসে থাকা, যদি কোনো স্টক এক্সপেন্সিভ হয় সেটা কারেকশন হতে দেওয়া, কারণ ভালো কোম্পানির স্টক সেটা ভালো, যদি ভালো ফান্ডামেন্টালস কোনো গন্ডগোল না থাকে, তাহলে সেই কোম্পানিটা ভালো কোম্পানিই থাকছে। হয়তো তার বাজার দর চড়া হয়ে গেছে, সেটা কিছুটা কারেকশন হবে। সে যদি তার রেভিনিউ বৃদ্ধি করে, তার প্রফিট বৃদ্ধি করে, সে আবার পুরাতন জায়গায় ফিরে আসবে, এমনকি পরবর্তীকালে সে হয়তো সর্বকালীন উচ্চতা ছুঁতে পারে। এইটাই কিন্তু স্টক মার্কেটের মানে বৈশিষ্ট্য। সুতরাং ভয় পাবেন না, ভালো কোম্পানির স্টকও কারেকশন হতে পারে। মনে করিয়ে দিচ্ছি,
টিসিএস উদাহরণ হিসাবে কোনো রিকমেন্ডেশন না, ইতিহাস কেটে ইতিহাস যেটা সাক্ষ্য। মনে করুন যে কোভিডের সময় কি ঘটেছিল টিসিএস স্টক মানে মাত্র 20 মার্চ লকডাউন হলো, মাত্র কয়েকদিনের মধ্যে টিসিএস এর মতন বড় কোম্পানির স্টকের দাম 50% পতন হলো মাত্র কয়েকদিনের মধ্যে। তার মানে অত্যাধিক ভালো কোম্পানির স্টকেও কারেকশন আসতে পারে, কেবলমাত্র শুধু টিসিএস না, নিফটির সমস্ত কোম্পানি বলুন বা বড় বড় দুর্ধর্ষ সমস্ত কোম্পানি। টাটা মোটরসের কত দাম ছিল আপনারা খেয়াল করে দেখুন তো, আজকের কততে কোট করছে? প্রায় 800 টাকার কাছাকাছি। টাটা মোটরস এক সময় প্রায় 75 টাকার কাছে নেমে গিয়েছিল, 75 টাকার কাছে। কবে? আজ থেকে মাত্র 5 বছর আগে। তার মানে সেখান থেকে কগুণ র্যালি করেছে? 10 গুণ র্যালি করেছে। সেই সময় মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যাদের ক্ষমতা ছিল বা সাহস ছিল বা আত্মবিশ্বাস ছিল এই ধরনের স্টকে বিনিয়োগ করা? উত্তর হচ্ছে না। যারা পেরেছেন তারা 10 গুণ সম্পদ বৃদ্ধি করতে পেরেছেন। যাক, আজকে এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র কিন্তু উদাহরণ হিসাবে, কোনো রিকমেন্ডেশন, বাইসেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস নয়। সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এটা সবসময় আপনাদের বলার। এখানে কিন্তু বাইসেলের কোনো প্রশ্নই নেই। আমার কথা শুনে কোনো বাইসেল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির মুখোমুখি পড়তে পারে। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটাতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। নমস্কার।